নমস্কার, আমরা রয়েছি এমন একজন বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে যার কর্মদক্ষতা ভূয়সী প্রশংসা হচ্ছে রাজ্যে। যার কর্মদক্ষতায় সেখানে বিভিন্ন বিষয়ে পলিসি তৈরি হয়েছে এবং তিনি অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন ত্রিপুরাকে। আমরা রয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড ডক্টর প্রফেসর মানিক সাহা। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে আমরা বলতে চাইব যে এই এই যে ত্রিপুরার যে বিভিন্ন সমস্যা এবং আপনার একটা কঠিন সময়ে আপনি দলের দায়িত্ব নিয়ে ত্রিপুরাকে একটা স্ট্রিমিং করেছেন, একটা লাইনে নিয়ে এসছেন ত্রিপুরাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা স্বপ্ন আপনি বুনে যাচ্ছেন, এটা কি করে সম্ভব এবং কেমন করে আপনি করলেন? দেখুন, আমি সর্বপ্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। ওনাকে দেখেই আমি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এসে জয়েন করি এবং উনি যেভাবে কাজ করছেন সে কাজের উপর ভিত্তি করে আমরা কিন্তু খুব ইন্সপায়ার্ড হয়েছি। সেটাকে মাথায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আপনারা শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি এইবারও বলেছেন যে আই এম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ নর্থ ইস্ট। উনি আগে আমাদের 7টা রাজ্য মিলে নর্থ ইস্ট হতো, এখন উনি সিকিমকেও নিয়ে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন এবং উনি বারবার বলছেন যে আমার ভারতবর্ষ কখনোই ডেভেলপ হবে না যতক্ষণ ধরে আমাদের এই নর্থ ইস্ট ডেভেলপ না হবে। তো এইসব বিষয়গুলো আমরা দেখছি, আর মুখে না সাদি বললো তা না, সেটা কিন্তু কর্মক্ষেত্রে আমরা দেখেছি। তো সেইগুলো দেখে আমরা ইন্সপায়ার্ড হই, আমাদের গার্জিয়ান এত আমাদের ইন্সপায়ারেশন করেন, তা আমরা কেন কাজ করব না? সারাদিন আমরা প্রধানমন্ত্রীজি আপনি দেখেছেন এক জায়গার থেকে আরেক জায়গায় কত কঠোর পরিশ্রম করছে, আমরাও সেইভাবে কাজ করার চেষ্টা করছি এবং ত্রিপুরাতে পটেনশিয়াল অনেক দিন ধরেই ছিল, কিন্তু লেফট বা তার আগে কংগ্রেস এটাকে প্রপারলি বুঝতে পারেনি বা বোঝার চেষ্টাও করেনি। সারা ভারতবর্ষেই আপনি যদি দেখেন, কংগ্রেস তো অনেক বছর চালিয়েছে দেশকে, তারপর ইউপিএ গভর্নমেন্টও ছিল। এখন মাননীয় প্রধানমন্ত্রীজি কোথার থেকে কোথায় নিয়ে গেছে আজকে ভারতবর্ষকে। আজকে গুয়াহাটিতে আমি এসছি আর ভাবছিলাম যে কিছুদিন আগেও প্রায় 15 বছর আগে যখন গুয়াহাটিতে আসতাম তখন কি ছিল, আর সেই আসাম কোথায় গেছে। ত্রিপুরাতেও আপনার যদি ওখানে যান আপনি দেখতে পারবেন ত্রিপুরাতে সর্বত্র জায়গায় একটা ডেভেলপমেন্ট এবং ডেভেলপ করার আমরা চেষ্টা করছি। আমাদের এখানে অনেক যেমন রাবার আছে, আমাদের চা বাগান আছে, আমাদের এখানে বিভিন্ন রিলিজিয়াস ট্যুরিজমের জায়গা আছে, আর্কিওলজিক্যাল কতগুলো স্থান আছে, রাজা মহারাজাদের যে ওখানে স্থাপত্য সেগুলো দেখার বিষয় আছে। তো ট্যুরিজম থেকে আরম্ভ করে চা, রাবার, আপনার আগার, এভরিথিং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে। পাইনঅ্যাপল সম্পর্কে আপনি যদি কথা বলেন, এগুলো আগে কিন্তু সেইভাবে চিনত না মানুষ। কিছুদিন আগেও আমরা দেখেছি ত্রিপুরার যে পেরা, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে পেরা, সেটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। আমাদের যে জনজাতির, আপনারা জানেন ওখানে 19টা জনজাতি গোষ্ঠীর ওখানে আছেন ত্রিপুরাতে, তো তাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেই সম্পর্কেও সারা ভারতবর্ষে কেউ জানতো না। আমাদের সরকার 2018-তে ওখানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ব্লেসিংসে আমরা সেখানে এই কমিউনিস্টদের প্রায় 35 বছরের রাজত্বে ওরা যা করে গেছে সেটার থেকে আমরা মানুষকে মুক্তি দিয়েছি এবং তার উপর ভিত্তি করে আমরা মানুষকে তার যে দৈনন্দিন জীবনে যা প্রয়োজন সেই ব্যবস্থা আমরা করছি। এবং আপনি দেখেছেন যে আমরা একটা স্লোগান আমরা দিয়েছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। এবং যতক্ষণ ধরে রাজ্যগুলো বেস্ট না হবে তাহলে কোনোদিনই এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে না। আমরা সেই দিশায় কাজ করছি। আর সর্বোপরি যতক্ষণ ধরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক না হবে, মানুষ এখানে ইনভেস্ট করবে না।
এখন প্রচুর পরিমাণ ইনভেস্টর আসছে। কিছুদিন আগেও আমাদের কাছে যে খবর আছে অল ইন্ডিয়া বেসে, সেখানে আমরা দেখেছি সারা 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরা নিচের দিক দিয়ে এখন 3rd পজিশন আছে। তাহলে এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে একটু আগেও এক ভদ্রলোক এসেছিলেন সিঙ্গাপুর বেস, উনি ওখানে মানে হোটেল করতে চাইছে। তো চারিদিক থেকে মানুষ আসছে এখন। তা আমরাও বলছি আসুন, ইনভেস্টার মিটও আমরা করেছি ডেস্টিনেশন ত্রিপুরা করে কিছুদিন আগেও একটা ওইখানে আমরা এখানে যেমন যে ইনভেস্টার্সদের জন্য এখানে অ্যাডভান্টেজ আসাম 2.0 যেটা করেছে, আমরা ত্রিপুরাতেও প্রায় এসে আমরা করি রাউন্ড টেবিল কনফারেন্স। তো কিছুদিন আগে করেছিলাম, আজ থেকে প্রায় 20-25 দিন আগে। সেখানেও আমরা দেখেছি প্রায় 87 যে ইনভেস্টার্স ত্রিপুরাতে এসছে এবং তারা আমাদের সাথে মৌও করেছে, এবং তাতে করে প্রায় আমাদের 3,700 কোটি টাকার মৌ করেছে। তো ছোট ত্রিপুরা মানে 3rd স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি এবং 2nd হাইয়েস্ট স্টেট ইন দ্য নর্থ ইস্টার্ন রিজন ইন টার্মস অফ পপুলেশন। তো সেই দিক দিয়ে আর যেটা আমরা বললাম যে মানুষের জন্য কাজ করাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আগে তো দেখতাম খালি পার্টি, আমাদের পার্টিতে আপনি আছেন কিনা তার উপর ভিত্তি করে কাজ হতো। তো আমাদের এখানে এখন তো এই জিনিসগুলো, এই কালচারগুলো আমরা বন্ধ করে দিয়েছি। আগে স্কুল কলেজ ইভেন বিভিন্ন পাড়া ইত্যাদি জায়গায় উচ্ছৃঙ্খলতা একবারে চূড়ান্ত ছিল, খুন সন্ত্রাস এগুলো। মানুষ সেগুলো এখন দেখেছে যে একমাত্র মোদিজির যতক্ষণ ধরে আছে ততদিন ধরে আমরা একটা আস্থার বিষয় দাঁড়িয়েছে। আমরাও সেইভাবে টেনে নিয়ে যাচ্ছি এবং আমি নিশ্চিত যে আগামী দিন ত্রিপুরাতে এখন জিএসডিপির কথাই বলুন, ত্রিপুরা এখন 2nd হাইয়েস্ট জিএসডিপি ইন নর্থ ইস্টার্ন রিজিয়নে। আমাদের পার ক্যাপিটা ইনকামও এখন 1,92,000-এর উপরে হয়ে গেছে এখানে। আগে যেটা মানে খুবই কম ছিল, 2012-র কথা যদি বলি, সেখান থেকে ডাবল হয়ে গেছে। তো সব দিক দিয়ে একটা মানে ত্রিপুরার ডেভেলপমেন্ট এবং মানুষের যে আর্থসামাজিক উন্নয়ন সেটা কিন্তু হচ্ছে ওখানে। আপনার ত্রিপুরাতে আরো মানে দেখা যাচ্ছে যে আগরতলা ত্রিপুরা দুটো মানে একেবারে সেপারেট, কিন্তু এই আগরতলা থেকে মানে আগরতলা এবং ধর্মনগরের যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে মানে কানেক্টিভিটিটাকে আরো কি করে ইয়ে করা যায়? দেখুন, অত্যন্ত খুশির বিষয়, মাননীয় প্রধানমন্ত্রীজি এসে আমাদের হীরা মডেল দিয়েছে। এখন হীরা প্লাস যেটা আমাদের জলপথেও হবে, সে কানেকশন বাংলাদেশের এখন বর্তমান অবস্থার কারণে সেটা সম্ভব হচ্ছে না, কিন্তু আগামী দিন সেটা হবে। ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে। আগে একটা টিম করে একটাই ন্যাশনাল হাইওয়ে ছিল NH-08, সেই জায়গায় এখন 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে। কাজও প্রায় অনেকটা এগিয়ে গেছে, প্রায় 60%, কোনো জায়গায় 50%, 55%। তো সেই দিকে আমরা নজর রাখছি। দিল্লিতেও আমি ইউনিয়ন মিনিস্টারের সাথে কথা বলছি। তো আজকে আমাদের যদি কৈলাস শহরে নর্থে আসতে হয়, আপনি যদি ওখানে যান দেখবেন যে 2.25 ঘন্টার মধ্যে আপনি চলে আসতে পারবেন। আগে যেটা 7 ঘন্টা 8 ঘন্টা লাগতো, এখন মানে সমস্ত আপনি যদি সাবরুমে যান, সাবরুমের যে এখন রাস্তা ন্যাশনাল হাইওয়ে মানে মানে কোনো জায়গায় মানে বাধা যেটা আগে সব সময় থাকতো পাহাড়ের উপর দিয়ে যাওয়া, এত সুন্দর রাস্তা হয়েছে ন্যাশনাল হাইওয়েগুলো। এবং আগামী দিন আরও ন্যাশনাল হাইওয়ে হচ্ছে এবং সেইগুলো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়েই সেগুলো যাবে। আমাদের ডুম্বুরে রিসেন্টলি আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে রিকোয়েস্ট করেছি আমাদের আরেকটা ন্যাশনাল হাইওয়ে করার জন্য, যেটা কমলপুর থেকে সেটা আমবাসা হয়ে একদম পুরো আমাদের যে একটা ডুম্বুর, যেখানে আমাদের একটা বিরাট একটা ট্যুরিস্ট হাব, সেটা হয়ে আমরা একদম শান্তির বাজার যাবে। তো ওনাকে আমি বলেছি, তো সেইভাবে MRTH যে আছে আমাদের, সেখানেও ইউনিয়ন মিনিস্টারের সাথে আমি কথা বলেছি। তো আশা করি সব দিকে এখন কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে। আপনি যেটা বললেন কমিউনিকেশন, এখন আমাদের আগরতলা থেকে যে চন্দ্রপুর এবং ধর্মনগরের যে দূরত্ব খুবই কমে যাচ্ছে এখন, কারণ সবকটাই এখন স্ট্রেইট অ্যালাইন করে সুন্দরভাবে রাস্তা হচ্ছে, ন্যাশনাল হাইগুলো ডেভেলপ করছে, কোথাও 4 লেন, কোথাও 2 লেন,
মানে সব দিক দিয়ে খুব ভালো ভালো রাস্তা হয়ে যাচ্ছে এবং মানুষের জন্য খুবই ইজি হয়ে গেছে ত্রিপুরাতে। কোনোদিন আমরা যে আমাদের যদি মুম্বাই এবং চেন্নাইয়ের পরে আমাদের তৃতীয় কিন্তু এখানে ইন্টারনেট গেটওয়ে আমাদের ত্রিপুরাতে, তো সেইগুলোরও সুবিধা কিন্তু আমরা পাচ্ছি। শুধু তাই নয়, রেল আমরা কখনো ত্রিপুরাতে ভাবতে পারতাম না। এখন আমি যা শুনলাম কিছুদিনের মধ্যেই আমাদের গুয়াহাটির থেকে, ইভেন শিলিগুড়ির থেকেও আমি শুনলাম, নিউ জলপাইগুড়ির থেকে, এবং সেখান থেকেও আমাদের বন্দে ভারত শুরু হচ্ছে। আমি এবার মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করলাম, ওনাকে আমি বলেছি আমাদের একটা গুয়াহাটির থেকে আগরতলা পর্যন্ত বা ইভেন সাবরুম পর্যন্ত যাতে ইন্টারসিটি একটা ট্রেন দেয়। উনি বলছেন দেবেন। তো সেইভাবে সব দিক দিয়ে আমাদের এয়ারপোর্ট আপনি দেখেছেন, ওখানে এয়ারওয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি যে হীরা মডেল দিলেন, এয়ারপোর্ট, ত্রিপুরার এয়ারপোর্ট এত সুন্দর যে যে কোনো এয়ারপোর্ট থেকে আপনি বলতে পারেন যে কোনো অংশে কম নয়। তো সব দিক দিয়ে কমিউনিকেশন এত ভালো হয়ে গেছে। আপনি যদি এডুকেশনের কথা বলেন, সেখানে 125টা আমরা বিদ্যাজ্যোতি স্কুল করেছি, আরও ডেভেলপ করছি কীভাবে স্কুল এডুকেশনগুলো বাড়ে। আমাদের এখানে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি এসছে, আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আমাদের গভর্নমেন্টের নিজস্ব ইউনিভার্সিটি আছে, এমবিবি ইউনিভার্সিটি, এবং এনএলইউ আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে। এখানে আমাদের এখানে মেডিকেল কলেজ, 3টা মেডিকেল কলেজ হয়ে গেছে, একটা ডেন্টাল কলেজ হয়েছে, একটা নার্সিং কলেজ হয়েছে, আগামী দিনে হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক কলেজ করার চিন্তা ভাবনা আছে। তো সেইভাবে আমরা কাজ করছি ত্রিপুরাতে, যে কারণে মানুষ খুব খুশি। এবং আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে যেভাবে ত্রিপুরাকে ডেভেলপ করছি, একমাত্র সেটা সম্ভব হয়েছে ডাবল ইঞ্জিন সরকার থাকাতে, সেটা সম্ভব হয়েছে। আজকে আমি এক জায়গায় আমাকে জিজ্ঞেস করছিলেন আপনাদের কলিগ, সেখানে আমি বলছিলাম যে এখানে কামাখ্যা টেম্পল, মা কামাখ্যা টেম্পল আজকে গিয়েছিলাম, সেখানে আমি বলছিলাম যে আমাদের যতগুলো টেম্পল আছে, বিশেষ করে ত্রিপুরা সুন্দরীর যে টেম্পল, তার সাথেও যাতে একটা চেইন করা যায়, তাহলে বেটার হবে। যারা এখানে আসবে তারা ওইখানে মা ত্রিপুরা সুন্দরী মন্দিরও, মা কামাখ্যা মন্দির থেকে ত্রিপুরা সুন্দরী মন্দিরে যদি যাওয়ার চেইন করা যায়, ইভেন নর্থ ইস্টের সব জায়গায়, সব দিকেই কিন্তু বেটার হবে। আমাদের এখানে অনেক ট্যুরিজম তো অনেক ডেভেলপ, অলরেডি ফুটফল অনেক বেড়ে গেছে সেখানে। আপনারা জানেন যে ত্রিপুরার 3 দিক দিয়ে বাংলাদেশ, আসামের সাথে আর মিজোরামের সাথে মানে ইস্টের দিক দিয়ে খানিকটা যোগাযোগ, বাকি তো ল্যান্ডলক। তো আমাদের এখানে অলরেডি রেল লাইন বাংলাদেশের আগরতলা আখাউড়া সেটাও কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন সেটা শুরু হবে, আজ নয়তো কালকে শুরু হবে। আর যেটা মৈত্রী সেতু হয়েছে সাবরুমে, সেখানে তো যখন সেটা ওপেন হয়ে যাবে, তো আমাদের চিটাগাঁও যে আমাদের যে পোর্ট আছে, সেটা কিন্তু আমরা সুবিধা পাবো। এতে করে আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে প্রবেশদ্বার, সেটা কিন্তু একদম পুরো নর্থ ইস্টগুলো বেনিফিট পাবে, আমরা তো পাবোই। তো সব মিলিয়ে ত্রিপুরার এখন খুবই ভালো উন্নয়ন হচ্ছে। আর খেলাধুলার কথাই বলুন, সেখানে আমরা খেলাধুলার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি। পরশুদিন আমি ওখান থেকে একটা সমস্ত অল ইন্ডিয়ার পুলিশ যারা আছে, পুলিশ ফোর্স, তাদের একটা ফুটবল সেখানে হচ্ছে, সেটারও ইনগরেশন হয়েছে। কিছুদিন আগে 72nd যে প্ল্যানারি সেশন আমাদের এনইসির বৈঠক হয়েছে, সেখানেও আমরা সেটা সুন্দরভাবে করতে পেরেছি। আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিও সেখানে গিয়েছিলেন। তো ত্রিপুরাতে এখন মানুষ দেখছে যে এখানে কোথায় আগে ছিল আর এখন কোথায়। আমরা দেখেছি ত্রিপুরাতে ধরুন ফ্লাড বা কোনো দুর্যোগ অসবে যদি হয় বা রেল অ্যাক্সিডেন্ট হয়, দেখা যায় যে ত্রিপুরার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি নিজে উদ্যোগ নিয়ে তখন রেলমন্ত্রীকে চিঠি লিখতে হয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার এয়ার কানেক্টিভিটি বা কীভাবে করে এটার অল্টারনেটিভ আপনার ব্যবস্থা করা যেতে পারে এই সমস্যার সমাধানে? না দেখুন, আগে তো আমাদের এখানে শুধু রোডের উপরেই ব্যবস্থা মানে নির্ভর করতে হতো। তো এখন তো রোডগুলো অনেক জায়গার মধ্যে যেখানে আপনার এই ল্যান্ডস্লাইড হয়, সেই জায়গাগুলো আমরা চিহ্নিত করেছি। আমি মাননীয় রেলমন্ত্রীকে ওইটা বলেছি যে যেখানে ল্যান্ডস্লাইড বেশি হয় সেই সব জায়গাগুলো যেন ইভেন আমাদের
ইউনিয়ন মিনিস্টার নীতিন গডকরিজিকেও আমি বলেছি সেই সব জায়গাগুলো যাতে ইজিলি মানে যেহেতু ওখানে ল্যান্ডস্লাইড হয় তো রাস্তাগুলো খারাপ হয়ে যায়, তো ওই রাস্তাগুলো ওই জায়গাগুলো আমি চিহ্নিত করে ওনাদের সাথে কথা বলেছি যাতে ইজিলি ওখানে যদি ল্যান্ডস্লাইড হয়ও সেগুলো সরানো যায়। এক, 2 নম্বর হচ্ছে রেল এখন তো চলে এসছে, তো যেহেতু আগে তো রোডে আসতো, তো ল্যান্ডস্লাইড হলে আমাদের রোডে প্রবলেম হতো, তো রেল লাইন থাকাতে সেটার যদি দুটোই হয় তো আরেক কথা, কিন্তু আদারওয়াইজ তো একটা বন্ধ থাকলে আরেকটাতে আমাদের সুবিধা হয়। তো সেই বিষয় নিয়ে উই আর কনসার্ন। আর এয়ার কমিউনিকেশন আমাদের অনেক বেটার, তো সব দিক দিয়ে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এইবার আপনারা দেখলেন এত বড় একটা মানে দুর্যোগ এসে গেছে, তো সেই জায়গার মধ্যে আমরা কিন্তু সেটাকে ম্যানেজ করতে পেরেছি এবং তাতে করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে আমাদের যে ইউনিয়ন মিনিস্টার হোম মিনিস্টার ওনাকে যখন আমি ফোন করলাম সাথে সাথে কিন্তু আমাদেরকে হেলিকপ্টার দেওয়া হয়েছে, তো মানুষকে আমরা সেই যে অবস্থা দাঁড়িয়েছিল তার থেকে ওদের পরিত্রাণ করতে পেরেছি। আপনার আগে যারা মুখ্যমন্ত্রী ছিলেন তারা কিন্তু অসমের কোনো উন্নয়ন বা অসমের কোনো বিষয়ে কিন্তু সাড়া দেননি, কিন্তু আপনি বারবার ছুটে ছুটে আসেন, অসমের উন্নয়ন হোক, অসম বা উত্তর পূর্বের কথা হোক, আপনি নিজে আসেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আপনাকে দেখা যায়। এই যে আপনার যে এই যে অসমের সবাইকে নিয়ে আপনার যে চলার যে একটা চিন্তা ভাবনা, সেটা আমাদের কেমন করে? না, অসম, আসাম এবং ত্রিপুরা আমি বলবো যে এটা তো একদম মানে একজন আরেকজনকে ছাড়া চলতে পারবে না। আর এখন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে আছেন, ওনার সাথে আমার অত্যন্ত ভালো রিলেশন এবং ওনার মাননীয় প্রধানমন্ত্রীজিও বারবার বলেছেন উর্জাবান। তো এইরকম ডাইনামিক একজন মুখ্যমন্ত্রী মানে আসামের জন্য মানে সত্যিই আমি আজকে দেখছিলাম সব বিষয়ে যেভাবে ওনার মধ্যে কাজ করার, ডেভেলপমেন্ট করার একটা ইচ্ছা এবং হেলদি কম্পিটিশন থাকা ভালো। আমার এখানেও হবে, আসামেও হবে। আসাম যদি ভালো হয় নর্থ ইস্ট, পুরো নর্থ ইস্ট বেটার হবে। কাজে এইখানের মধ্যে এরকম না আসাম আর একটা প্রদেশের ভারতের মধ্যেই, কাজে এখানে যদি ডেভেলপমেন্ট হয় তো পাশাপাশি আমাদের ত্রিপুরা ডেভেলপ হবে, মণিপুর ডেভেলপ করবে, অন্যান্য জায়গাগুলো নাগাল্যান্ড, মিজোরাম সবকটাই, অরুণাচল প্রদেশ, সিকিম সব ডেভেলপ করবে। এটা তো একটা বিরাট জংশন। তো এখানে আর বিশেষ করে কথাবার্তার মাধ্যমে আমরা যখন যারা এখানে অন্যান্য লিডাররা আছে আমি তাদের সাথে কথা বলি এবং মানে ওদের বলা যায় ওদের মনের ভিতরে কিন্তু ওদের মনের কথা আমি বোঝার চেষ্টা করি। ওনারাও আমাদের সম্পর্কে খবর রাখেন, যেটা আমারও মানে অনেক সময় অবাক হয় যখন ওনারা জিজ্ঞেস করেন আর ত্রিপুরাতে এরকম এটা কী খবর টবর, তো ওনারাও খবর রাখেন। আসলে যদি সংবাদ হয় একজন আরেকজনের সাথে তাহলে দেখবেন রিলেশন ন্যাচারালি বেটার হবে। ত্রিপুরা সম্পর্কে আপনার বিগত জমানায় প্রচার করে আসা হচ্ছিল যে বাঙালিরা এখানে জবরদখল করে রেখেছে এই জায়গাতে, তারা মানে বাঙালিরা এখানে আসলে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নয়, এখানে মুখ্যমন্ত্রী হতে লাগে কোনো ত্রিপুরারই। হ্যাঁ, এই ধরনের একটা প্রচার কিন্তু সিপিএম এর সময় থেকে চলে আসছিল। এই বিষয়ে আপনি কি বলবেন? না না, এটা কোনো বিষয় না। এটা আগে আপনারা দেখেছেন মানে যখন রাজন্য আমলেও এখানে বাংলা ভাষাকে সবসময় প্রধান ভাষা হিসাবে ওনার রাজদরবারে ছিল। তাছাড়া তখন ওনার ত্রিপুরার যে তার যে বিস্তৃতি, আপনি চাকলা রোশনবাদ, কুমিল্লা বা ব্রাহ্মণবাড়ি এইসব জায়গাগুলো যদি নিন তাহলে ত্রিপুরা কিন্তু বিরাট জায়গা, সেখানে বাঙালিরাও থাকতো, সেখানে যারা জনজাতি গোষ্ঠী যারা ছিল তো সবাই ছিল। মহারাজাকে বলা হয় যে উনি ট্রাইবেল ফ্যামিলি মানে ট্রাইবেল উনি, কিন্তু তাহলেও সবসময় ওখানে বাঙালি এবং ট্রাইবেল এটা সুন্দর একটা মানে কি বলবো যে একটা অত্যন্ত সুন্দর রিলেশন ছিল আমাদের। আপনারা সবাই জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর 7 বার এসেছিলেন এবং আর্থিকভাবেও যেভাবে উনি রাজ ফ্যামিলি যেভাবে হেল্প করেছেন সেটা সবাই জানে, ইতিহাস জানে। কাজে এইরকম কোনো বিষয় নয়। তো যেহেতু পার্টিশন হয়েছে, তো হরর অফ পার্টিশন তো সব জায়গায় আছে, আপনারা সবাই জানেন। তো খানিকটা তো এদিক সেদিক নিশ্চয়ই আমরা দেখতে পাই, কিন্তু সেইগুলো আমরা কাটিয়ে উঠবো, সেই রকম বিষয় কিছু নেই ওখানে। আরও একটা বিষয় আসছিল যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা যখন নিয়ে এসেছিলেন তখন দেখা গেছে সিপিএম দল অসমে তার বিরোধিতা করেছে,
পশ্চিমবঙ্গে ওরা তার সমর্থন, মানে মানে উনি তো পার্লামেন্টে, মানে যে কমিটি ছিল সেই কমিটির মধ্যে ওনাদের এমপি ছিলেন, উনি কোনো অবস্থান নেননি। আবার ত্রিপুরাতে ওনারা কি অবস্থান নেন ওদেরকে জিজ্ঞেস করলে ওদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন না কিন্তু। ওনাদের তো এত নিজেরাই নিজেদের মানে কনফিউজ করেন, এবং সব বিষয়ে আমি দেখেছি যেখানে যেটা প্রয়োজন সেটা বলেন, এবং পরবর্তী সময়ে বলেন যে ঐতিহাসিক ভুল। আপনারা সবাই জান কিছু একটা হলে, এখন তো আগে তো কিছুদিন আগেও আমরা দেখলাম নিউজ পেপারে, আপনাদের সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতেও আমরা দেখলাম যে আগে কাউকে সম্মান দিতে গেলে মুষ্টিবদ্ধ করে ওরা সম্মান দিত, এখন তো হাত জোর করে আমরা যেভাবে করি সেভাবে শুরু করেছে। তো ওদের তো মানে নিজেরাই মানে কখন কি বলেন ঠিক নেই ওদের। আপনারা সবাই জানেন রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলা হতো, এখন রবীন্দ্রনাথকে ওনারা সম্মান দেন। ভণ্ড সাধু বলতো আপনার বিবেকানন্দজিকে, তো এখন বিবেকানন্দের যে বাণী ওনারা কথা শুনেন, চলবার চেষ্টা করছেন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে তেজুর কুকুর বলেছিল, এখন সুভাষ বসুকে বলছেন না আমাদের সমাজবাদীর একজন। তো এদের কথা বলে লাভ নেই, কখন কি বলবেন, কখন কোন দিকে যাবে বলা মুশকিল। যে কারণে ওদের দেখুন এখন সমস্ত জায়গায় ওরা কিন্তু হারছে, মানুষ ওদের উপর আর আস্থা নেই। এবারও দিল্লির রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন, ওদের কোথাও কোনো জায়গায় নেই ওরা। এর আগেও যে যে স্টেটে ইলেকশন হলো, ইলেকশনটা কি, নির্বাচন হলে মানুষ আপনাদের প্রতি সাপোর্ট আছে কি না সেটা কিন্তু একটা ফল, তার প্রকাশ। সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে ওনারা হারিয়ে যাচ্ছেন। ওনারা আগে যেভাবে মানুষকে ভুল বুঝাতো সেটা কিন্তু মানুষ বুঝে গেছে এখন, তো সেগুলো এখন খাবে না। আর আগামী দিন ওদের অস্তিত্ব নিয়ে ওনারা নিজেরও চিন্তিত আছেন। আমার মনে হয় না এই রাজনীতি আর চলবে ভারতবর্ষে। আপনি আদানির সঙ্গে, বৃহৎ শিল্প পুঁজিপতি গোষ্ঠীর সঙ্গে আপনি যোগাযোগ করেছেন, ওনার বাড়িতে গেছে, ওনার সঙ্গে আপনি ব্যক্তিগত আজকে দিনে উল্লেখও করেছেন। তো সেই কি কি বিষয়ে বা কি কি সেক্টরে আপনার ইনভেস্টমেন্ট বা পুঁজি বিনিয়োগ হতে পারে? না, ওনার সাথে আমি কথা বলেছিলাম, ওনাকে আমি বললাম যে আমাদের তো এই র মেটেরিয়ালস এবং আমাদের ত্রিপুরার মাটিতে যেসব গ্রো হয় বা আছে সেগুলো আপনি দেখতে পারেন। আমাদের এখানে গ্যাস, প্রচুর পরিমাণে গ্যাস আপনারা জানেন মাটির নিচে। তার উপর ভিত্তি করে আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রচুর পরিমাণে, বাংলাদেশকেও আমরা ইলেকট্রিসিটি আমরা প্রদান করি। ওনাকে আমি বলেছি আমাদের এখানে প্রচুর বাঁশ, 21 স্পিসিসের মতো বাঁশ আছে। তো সেই বাঁশের থেকে ওনাকে আমি বলেছি আপনি ইথানল কারখানা ওখানে করতে পারেন। তাছাড়া আমাদের এখানে যে আপনার রাবার যে গাছ আছে, সেই রাবার গাছের থেকে ফার্নিচার হয়, এবং সেই ফার্নিচারগুলোতে কিন্তু পোকাও লাগে না, এত সুন্দর ফার্নিচার হয়। তো আমি ওনাকে সব জিনিসগুলো বললাম যে ত্রিপুরাতে কী কী আছে, তখন উনি বললেন যে বাঁশ থেকে ইথানল কারখানা করা যেতে পারে। এবং উনি এটাও বলেছেন যদি আমি ওই যে আমাদের রাবার, আপনারা জানেন যে কেরালার পর ত্রিপুরা সেকেন্ড হায়েস্ট মানে গ্রোথের দিকে যদি বলেন, তো সেই রাবার থেকে ওনারা ফার্নিচার ওনাদের মতো করে আরও বেটার ওয়েতে সেটাকে যদি করে তাহলে দেশ বিদেশে সব জায়গায় ওনারা, আরও অনেক বিষয়ে কথা হয়েছে। তো ওনাদের টিম চলে আসবে বললেন। তো এবার আদানির সাথেও কথা হয়েছে, তো ওনাকেও আমি বললাম যে, উনি বললেন যে ঠিক আছে আমি যোগাযোগ করব। তো সব যায়, আমরা তো চাই যে সব মানুষ আসুক ত্রিপুরাতে। মাননীয় প্রধানমন্ত্রীজিও বারবার বলেছেন যে হেলদি কম্পিটিশন হওয়া দরকার। প্রতিটা রাজ্য যদি তাদের আয় যদি বাড়াতে পারে তাহলে তো দেশের জন্য ভালো। তো আমরা সেই দিশায় কাজ করছি, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করলাম তাতে তো লাভ হবে না। আর্থসামাজিক উন্নয়ন, আমাদের মহিলাদের এখানে এখন, তাদের আগে তো মহিলারা ঘরেতেই কাজ করত। ত্রিপুরাতে 2018-র আগে সেখানে মাত্র 4000 এসএইচজি গ্রুপ ছিল, সেই জায়গায় আমাদের এখানে 56,000 গ্রুপ হয়েছে এবার, মানে এসএইচজি গ্রুপ। তো সেখানে বিভিন্ন যারা মহিলারা আছে বিভিন্ন কাজ করছে, মহিলাদের জন্য আমরা অনেক পলিসি করেছি এবং সেইভাবে আমরা কাজ করছি। তাছাড়া আমরা ইনসেন্টিভস দিচ্ছি, যারা ইনভেস্টার এখন আসতে চাচ্ছে বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছি।
এবং পলিসি অনেকগুলো, যে যে রাবার পলিসি আমরা করেছি। আমাদের এখানে হোমস্টের এখন সুবিধা হয়ে গেছে। যারাই আসছে ইনভেস্টার পলিসি আমরা বানিয়েছি বিভিন্নভাবে তাদেরকে। আমরা যে পলিসি অনুযায়ী ইনসেন্টিভস থেকে শুরু করে অনেক বিষয়ে আমরা সব দিকে আমরা জমিও দিচ্ছি ওদেরকে, যাতে কাজ করতে চায়। সব দিক দিয়ে আমরা হেল্প করছি ওনাদেরকে। মাতাবাড়ি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেছে এবং আপনি কাজ সেরে ফেলেছেন এবং আপনি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। কবে নাগাদ উদ্বোধন হতে পারে? এই আগামী মাসে বা এর পরের মাসে, এপ্রিলের মধ্যে অবশ্যই হয়ে যাবে। এবং আমরা মানে আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীজি অবশ্যই আসবেন, ওনাকে আমি নিমন্ত্রণ করেছি আসবার জন্য। এবং এটা একটা বিরাট আমাদের জন্য গর্বের বিষয়। ত্রিপুরা মানেই ত্রিপুরা সুন্দরী মা, এরকম একটা স্টেট। যেমন এখানে গুয়াহাটি আসলে কামাখ্যা মন্দিরে যেতেই হবে, তা আগামী দিনে মানুষ সেখানে যাবে এবং সব দিক দিয়ে ডেভেলপমেন্ট হবে সেখানে। ঊনকোটি নিয়েও আপনাদের কিছু পরিকল্পনা রয়েছে সরকার? এই ঊনকোটি তো আপনি জানেন যে অলরেডি এটা ওয়ার্ল্ড হেরিটেজ করে প্রায় ডিক্লেয়ারের মতো করেছে সেখানে। তো সেখানেও আমরা ডেভেলপমেন্ট আমরা চিন্তা ভাবনা করছি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে আছে সেটা। এরকম আরও অনেক জায়গা আছে, সেগুলো নিয়েও আমি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আমি কথা বলেছি, সবকটা যেন ডেভেলপ করা যায়। বি ফার্মা বা এই ধরনের যে কোর্সগুলো আছে সেগুলো পড়ার জন্য লোকেদেরকে ত্রিপুরার বাইরে যেতে হচ্ছে। তো সরকারিভাবে মানে যারা মানে যাদের মেরিটেরিয়াস আছে, মেরিটেরিয়াস স্টুডেন্টসরা কিন্তু ফাইন্যান্সিয়ালি উইক, তো আপনি তাদের জন্য ইউনিভার্সিটি বা তাদের জন্য পড়ার বিশেষ স্কোপ কিছু তৈরি করেন? না, আমাদের তো আছে এখানে বি ফার্মা হচ্ছে, এম ফার্মা, সব ওই কলেজ তো আছে আমাদের এখানে। গভর্নমেন্টের কলেজ আছে সেখানে। তাছাড়া এখন প্রাইভেট থেকেও অনেকে করছে, তাদেরকেও আমরা উৎসাহিত করছি। কাজে এখন আগে আমি নিজেও আপনি জানেন যে মেডিকেলের একজন, একটা সিট আসতো ডেন্টালে, সেখান থেকে এখন আমরা 50টা সিট। এবার সামনের বছর থেকে আরও 13টা বেড়েছে, 63 হবে। তো আমাদের সিট তো অনেক, এখন আর বাইরে যেতে হয় না, এখন আর বাইরে যেতে হয় না, মানুষ তো খুশি। আপনারা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ হচ্ছে, আপনার মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘোষণা করা যাচ্ছেন আমরা এই পদে লোক নিচ্ছি, এই নিচ্ছি। দেখা যাচ্ছে যে মানে কিছু ছেলে মেয়েরা আছে যারা জিআরবিটি দিয়েছিল, ওরা প্রায় সময় অবরোধে বসে। মানে এই বিষয়টা কি আপনি? না, জেআরবিটির তো ওরা বলছিল তো রেজাল্টটা, গ্রুপ সিট তো রেজাল্ট আগে ছিল, সেটা তো আমরা প্রকাশ করেছি, ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছি। তো এইবার আমাদের প্রায় 3000-এর মতো গ্রুপ ডি এবং অন্যান্য হেলথের সব মিলিয়ে প্রায় 3000-এর মতো চাকরি আমরা এবং ট্রান্সপারেন্সির সাথে চাকরিগুলো দিয়েছি। কাজে এখন তো কোনো সমস্যা নেই। সবাই তো চায় যখন রেজাল্ট বেরিয়ে যায় কেন দেরি হচ্ছে। তো এটা যেহেতু একটু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম অনেক সময় থাকে, তো সব দেখে আমরা তো সেইগুলো আমাদের এবারের যে আমরা অফার লেটার আমরা দিলাম, মানে রোজগার মেলা বলতে পারেন, সেই রোজগার মেলায় আমাদের মাননীয় গৃহমন্ত্রী আমাদের উনি কিন্তু ইয়েতে আপনার উনিও ভার্চুয়ালি উনিও কিন্তু সেখানে ছিলেন, যে খুব ভালো, অসুবিধা হয়নি সেখানে। আমাদের আমাদের প্রধানমন্ত্রী সদ্য আমেরিকা থেকে ফিরে আসছেন, ফিরে আসার পর সেখানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন যে তিনি বাংলাদেশের সমস্যাটা বুঝে নেবেন। এবং আজকে আপনি মুখ্যমন্ত্রী, আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি ছিলেন, গতকালকেও ছিলেন, আজকেও ছিলেন। মানে আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি পরিবর্তনে মানে কি ধরনের ভূমিকা নিতে পারে আপনার দল? না, আমরা তো চাইছি বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক হোক এবং ইউনিয়ন মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স যে জয়শঙ্করজি তো কিছুদিন আগে বলেছেন বাংলাদেশকে ডিসিশন নিতে হবে ওনারা কীরকম সম্পর্ক চান ভারতবর্ষের সাথে। কাজেই মানে ওনাদেরই ডিসিশন নিতে হবে এবং আমরা আশা করি এটা সাময়িক এবং আগামী দিনে নিশ্চয়ই বাংলাদেশের সাথে আগে যেরকম সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আবার ফিরে আসবে। আমরা দেখেছি যে ওই সীমান্তে আপনার তারা বড় উঁচু করে বাঁধ দিয়ে দিয়েছে, যার ফলে আপনার কৈলাসহর মানে ডুবে যেতে পারে, ওইরকম একটা সম্ভাবনা রয়েছে। সেই বিষয়ে আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তো এই ধরনের সীমান্তে তারা অনুপ্রবেশও চালিয়ে যাচ্ছে একই সঙ্গে।
তো এটা একটা বড় শান্তি স্থাপনের ক্ষেত্রে একটা মানে বড় চ্যালেঞ্জ, বা আপনার প্রতিদিনই ধরা পড়ছে এই ধরনের বাংলাদেশের অনুপ্রবেশ হচ্ছে ত্রিপুরায়, সেই বিষয়টি কি? দেখুন, যেখানেই বর্ডার থাকবে সেখানে শুধু ভারতবর্ষে বাংলাদেশের সাথে না, তো সেখানে এই ধরনের অনুপ্রবেশ থাকবেই। কিন্তু এইবার যখন এই ঘটনাটা হলো, আমরা কিন্তু খুব স্ট্রিক্ট ছিলাম যে কাউকে ভিতরে ঢুকতে দেব না। আজকের তারিখেও কিন্তু আমরা স্ট্রিক্ট, কারণ এটা যদি আমরা এইভাবে আমরা এখানে ওনাদেরকে আসতে দিই, তাহলে কি হবে, সেই 1971-এর ঘটনা আবার হবে। তো ওখানকার প্রবলেম, এবং নিশ্চয়ই আমি আশা করি যে প্রবলেম সলভ হবে, এবং আমার মনে হয় যে আগামী দিনে ভালোই হবে সেখানে। আর আপনাকে জানতে চাইবো যে অসমের সঙ্গে কালচারাল এক্সচেঞ্জ, কালচারাল রিলেশনটা আরো বেটার করার জন্য, আরো ডেভেলপ করার জন্য, ধরুন শিল্পীদের ত্রিপুরা থেকে শিল্পীরা অসমে আসবে, অসমের শিল্পীরা ত্রিপুরা যাবে, এই ধরনের কোনো উদ্যোগ আছে তো, সেটা প্রায়শই হয়। মানে মানে আসামের সাথে আমাদের ত্রিপুরার যে কালচারাল যে ইন্টারচেঞ্জ, তারা আমাদের টিম এখানেও আসে, ওনারাও যান। তো এগুলো তো আমরা তো করি সমস্ত, শুধু আসাম না, নর্থ ইস্টের সব জায়গায় আমাদের টিম পাঠায়, ওনারাও যায়। তো এটা তো খুব ভালো, এই প্রোগ্রাম তো আমরা করে আসছি। আর একটা বিষয় আপনাকে আবারও জানতে চাইবো যে ত্রিপুরার আগর, বেস্ট কোয়ালিটি আগর এখানে তৈরি হয়, সেটা নিয়ে আপনার পলিসি করেছিলেন, এবং বর্তমানে সেটা নিয়ে কি ভাবনা আছে? না, আগে তো রেস্ট্রিকশন ছিল, ইলিগেল সেলিং হতো, কিন্তু এইবার আমাদের কিন্তু লিগেলি করেছি, আমরা আগর পলিসি করেছি। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও আগে যে পরিমাণে এক্সপোর্ট করা যেত তার থেকে অনেক মানে অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে, যে লিগেলি আমরা এতটুকু মানে অয়েল আমরা পাঠাতে পারি, এতগুলো কাঠ আমরা পাঠাতে পারি আগরে, এবং আরও বাড়বে। আমাদের সাথে কথা হয়, তো খুব ভালো। ওখানে তো বিশেষ করে নর্থ ত্রিপুরাতে ওনারা কিন্তু এখানে কিন্তু একটা আর্থসামাজিক উন্নয়ন অনেক বেটার হচ্ছে, এবং আগামী দিনেও হবে। এবং আগরকে নিয়ে কিন্তু আমাদের কয়েকবার কনক্লেভও হয়েছে ত্রিপুরাতে, প্রতি বছরই হয়, এবং দেশ বিদেশ থেকে সবাই আসে, সেখানেও ওদের সাথে কিন্তু মৌ হচ্ছে। এবং আমরা ওনাদেরকে বলেছি ত্রিপুরাতেই যাতে ভ্যালু এডেড করে, যদি আগরকে ভ্যালু এডেড করে যদি আরও, তাহলে ত্রিপুরার উন্নয়নও হবে। সেইভাবেও কিন্তু অনেকের সাথে মৌ হচ্ছে। আপনার সর্বশেষ প্রশ্ন আপনাকে আবার জিজ্ঞেস করবো যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে মানে বিভিন্ন সময়ে আপনার ড্রাগসের একটা চোরা কারবার চলে, এবং পুলিশ তার অ্যাকশন নেয়। তো এই যে ড্রাগসের যে বিষয়টা, এটা কেমন ভয়াবহতা কেমন রয়েছে আপনার? না, সেটা তো অস্বীকার করার উপায় নেই, সেটা তো আছে। এবং সেটা আমাদের সরকার আসার পর আমরা বললাম যে নেশামুক্ত ত্রিপুরা, এবং এত বছর ধরে চলে আসছে, এবং অনেক জায়গায় পুলিশ বা অন্যান্য যারা এর সাথে আমাদের এজেন্সিগুলো সবাই কিন্তু মানে মানে সেকেন্ড হায়েস্ট সিজার কিন্তু এখন ত্রিপুরাতে, নর্থ ইস্টে। তো আমরা সিজারের দিক দিয়ে এখন সেকেন্ড হায়েস্ট। তাছাড়া অনেককে আমরা অ্যারেস্টও করেছি, আস্তে আস্তে করে কিন্তু অনেকটা কমে আসছে সেখানে। আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যারা ভিকটিম তাদেরকে কিভাবে অ্যাওয়ারনেস করা যায়, স্কুল কলেজে, সামাজিকভাবে ক্লাব, সব জায়গার মধ্যে বারবার এই কথাটা বলছি, গার্জিয়ানদের নিয়ে আমরা মিটিং করছি। তো আগামী দিনে নিশ্চয়ই এটাও আস্তে আস্তে করে ভালো হবে আশা করি। আরেকটা বিষয় আপনাকে জানতে চাইবো, যদি আপনি রাজনীতিতে না থাকতেন তাহলে আপনি কি ডক্টর হিসেবে থাকতেন? ডক্টর তো এখনও আছি, তো নিশ্চয়ই এটা তো ডাক্তারি করেই চলতো আমার। এখনও ইচ্ছে হয়, এর মধ্যে 2বার অপারেশন করেছি, তো এখন সময় পাই না, বা অবস্থার পরিপ্রেক্ষিতে যাওয়া হয় না। তো এটা তো কি করে বলবেন যে আমি কি করতাম। তো যেহেতু আগে ডক্টর ছিলাম, কলেজেও পড়াতাম, তো সেখানে নিশ্চয়ই থাকতাম বা প্র্যাকটিস করতাম, যাই করতাম নিশ্চয়ই। আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান এনি নিউজ। ধন্যবাদ।